গুপ্তধন নিবি, মৃত্যু হবে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের 99তম এপিসোডে। আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন নোটিফিকেশনের জন্য। এছাড়াও আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আর আমাদের আয়োজন যদি আপনাদেরকে একটুখানি আনন্দ দিতে পারে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের 99তম এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.নেটের শ্রোতা বন্ধুরা, আমি ফারহান ইমতিয়াজ আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে। আমি আপনাদের অনুষ্ঠানের একজন একনিষ্ঠ ভক্ত। আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাতে এসেছি তা আমাদের পরিবারের গভীরে এক পৃথিত এক বেদনার গল্প, এক স্পর্শকাতর সত্য। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে আছেন আমার এক দূর সম্পর্কের চাচা আকিব সাহেব এবং তার পরিবার। গত মাসে এক পারিবারিক অনুষ্ঠানে তার সাথে আমার দেখা। বরাবরই প্রাণোচ্ছল এই মানুষটিকে সেদিন গভীর, খুব ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল। কথার এক পর্যায়ে তার পৈতৃক বাড়ির প্রসঙ্গ উঠতেই তিনি একটি ভারী দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসের আড়ালে এমন এক অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে জানার পর আমার ভেতরে যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি তার জবানিতেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আকিব সাহেব বলছেন, কিছু স্মৃতি থাকে যা কেবল ভয় দেখায় না, আত্মার গভীরে স্থায়ী ক্ষতের জন্ম দেয়। আমাদের পরিবারের গল্পটা ঠিক এমনই। ৭১-এ দেশভাগের পর আমার দাদা দাদি যখন নতুন বাংলাদেশে আসেন তখন ওনারা ওনাদের পৈতৃক বাড়িতে বসবাস করতে শুরু করেন, যেখানে ওনারা আগে কখনোই যাননি। স্থাপত্যে প্রাচীন অভিজাতের ছাপ থাকলেও বাড়িটি জুড়ে ছিল এক পরিত্যক্ত বিষণ্ণতা। নিচতলায় 3টি প্রশস্ত ঘর, উঠোনের এক কোণে দাঁড়ির জন্য রান্নার জায়গা, রান্নাঘরের ঠিক পেছনেই ছিল আগাছায় পরিপূর্ণ এক জঙ্গল, আর তার এক পাশে পরিত্যক্ত একটা কুয়া। দোতলায় ছিল 2টি ঘর আর বিশাল একটা ছাদ। সে অস্থির সময়ে এতটুকু ছিল অনেক বড় পাওয়া। বাড়িটাকে বাসযোগ্য করে তুলতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেল। দাদের মধ্যে অসম্ভব সূচি বায়ু ছিল, তাই তিনি নিজেই সব পরিষ্কার করার দায়িত্ব নিলেন। মূল বিপত্তি শুরু হলো রান্নাঘরের পেছনের জঙ্গলটা পরিষ্কার করতে গিয়ে। পচা পাতা আর আগাছার স্তূপ থেকে এমন এক ভ্যাপসা গন্ধ আসছিল যে সেখানে দাঁড়ানোই ছিল কঠিন একটা পরীক্ষা। নাকে আঁচল চাপা দিয়ে দাদি কাজ করছিলেন। হঠাৎ তার মাথার পেছনে সজোরে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করল। তীব্র যন্ত্রণায় তিনি মাটিতে পড়ে গেলেন এবং সেদিনের মতো কাজ ছেড়ে দিলেন। পরদিন সকালে তিনি আবার সেখানে গেলে এক অদ্ভুত ঘটনা ঘটল। একগোছা শুকনো পাতা সরাতেই মাটির নিচ থেকে যেন বরফ শীতল এক স্রোত উঠে এলো। খালি পায়ে থাকা দাদি অনুভব করলেন মাটি যেন মরতেই বরফ হয়ে গেল। এক তীব্র হাড় কনকনে ঠান্ডা তার পা বেয়ে ওপরে উঠতে লাগলো, যেন হাজারটা বরফ শীতল সূচ একসাথে বিঁধেছে। যন্ত্রণায় চিৎকার করে তিনি পিছিয়ে পড়লেন। কিছুক্ষণ পর জুতো পরে তিনি কাছের একটি বড় গাছের নিচে গেলেন। সেখানে এক অসহ্য মাথা ব্যথা নিয়ে আবার ফিরে এলেন। দাদার কানে খবর যেতেই তিনি ছুটে গেলেন এবং বললেন, তোমার তো ওইখানে যাওয়ার কোনো কাজ নাই, আমি লোক লাগাইয়া পরিষ্কার করে দিব। যন্ত্রণায় কাতর হয়ে দাদি শয্যাশায়ী হলেন। কয়েকদিন পর কিছুটা সুস্থ হলে তিনি বাড়ির শেষ প্রান্তের ঘরটি গোছাতে গিয়ে একটি পুরাতন সিন্দুক পেলেন। সিন্দুকের উপরে কয়েকটা শাড়ি ছিল, আঁচল কেমন যেন করে সাজানো। শাড়িগুলো সরাতেই বেরিয়ে এলো অদ্ভুত এক নকশা, একটা বই, ভাঙা একটা মাটির পাত্র। দাদা সাধারণ মানুষ ছিলেন, তিনি বললেন, মাটির টুকরাতে ফেলে দাও, বিপদ হতে পারে, বাকি জিনিসগুলো সিন্দুকে যেমনি আছে থাকুক। দাদির মন সায় দিচ্ছিল না। বইটার মধ্যে কেমন যেন এক অশুভ আকর্ষণ ছিল।
দাদার কথায় তিনি মাটির টুকরোটি পেছনের বাগানের আবর্জনা স্তূপে ফেলে দিলেন এবং সিন্দুকটি নিজের একটা ঘরে রেখে দিলেন। পরের দিন দাদা দুজন দিন মজুরকে ডেকে এনে জঙ্গল পরিষ্কার করার জন্য কাজ দিলেন। ঘণ্টাখানেক কাজ করার পর সেই দুইজন শ্রমিকরা দাদির মতো মাথা ব্যথা শুরু হল। ওনারা চলে গেলেন। সেদিন থেকেই বাড়ির অলৌকিক ঘটনার সূত্রপাত। এক রাতে দাদি উঠোনে বসে বাচ্চাদের খাওয়াচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো বাগানের দিক থেকে কেউ যেন মাটি খুঁড়ছে কোদাল বা খুন্তি দিয়ে। লণ্ঠনের আলোয় তিনি স্পষ্ট দেখলেন সেই বড় গাছের নিচে দুটি ছায়ামূর্তি নিচু হয়ে কিছু একটা করছে। পেছনের বাগানে যাওয়ার একমাত্র পথ বাড়ির ভেতর দিয়েই, আর সেই দরজায় তালা দেওয়া। তাহলে এরা কারা? দাদি সাহসী হলেও ওনার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। মিনিট দুয়েক পর শব্দটি মিলিয়ে গেল। দাদা বাড়ি ফিরলে দাদি ওনাকে সবকিছু খুলে বললেন। ঠিক তার পরের দিন মাগরিবের পরপর আবার সেই শব্দ, তবে এবার মাটি খোঁড়ার শব্দ নয়। শব্দটি আসছিল মাটির নিচ থেকে, যেন কোনো জন্তু চাপাসরি গর্জন করছে। দাদা হাতে লণ্ঠন নিয়ে বাগানের দরজার কাছে গিয়ে হুঙ্কার দিলেন, কে ওখানে? কে? সাথে সাথে গর্জনটি বহুগুণে বেড়ে গেল। দাদা আবার চিৎকার করলেন, কে আছে ওখানে? কথা বলেন না কেন? ভালো হইব না কিন্তু বলে দিলাম। তার কথা শেষ হতেই হাতের লণ্ঠনটি পেন্ডুলামের মতো দুলতে থাকল। বাহিরে এক ফোঁটা বাতাস নেই, অথচ লণ্ঠনের শিখা কাঁপছে। ঘরের ভেতরে বাচ্চারা ভয় চিৎকার করে কাঁদতে শুরু করল। হঠাৎই মনে হলো ঘরের ভেতরে যেন কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। বাহিরের প্রকৃতি শান্ত, কিন্তু ঘরের ভেতরে আসবাবপত্র উঠছে, আর গাছের দিক থেকে বৃষ্টির মতো ছোট ছোট পাথর এসে পড়ছে। কয়েকটি পাথর দাদা দাদির গায়েও আঘাত করল। তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, কিন্তু পাথরের বৃষ্টি ঘরের ভেতরও থামল না। বাতাসের সুর শব্দ আর পাথরের আঘাতে সম্পূর্ণ বাড়ি থরথর করে কাঁপছিল। দাদি ভয়ে কাঁপতে কাঁপতে কোরআন শরীফ হাতে নিয়ে সোরা বাকারা তিলাওয়াত করতে শুরু করলেন, আর তিলাওয়াতের সাথে সাথে সেই তাণ্ডব ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। কিছুক্ষণ পর সব থেমে গেল, যেন কিচ্ছু ঘটেনি। দাদি সেদিনই সিদ্ধান্ত নিলেন এই বাড়িটা থাকবেন না। তখন দাদার মনে পড়ল সেই সিন্দুকের কথা। তিনি যে রুমে সিন্দুকটি রাখা ছিল সেখানে গিয়ে বইটা বের করলেন। বইয়ের পাতায় কোনো অক্ষর ছিল না, ছিল শুধু দুর্বোধ্য সব সাংকেতিক চিহ্ন। বৃত্তের মাঝে ত্রিভুজ, মানুষের খুলি আর হাড়ের ছবি। দাদার বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ বই নয়। তার মনে হলো মাটির টুকরোটা ফেলে দেওয়ার পর থেকেই উপদ্রবটা বেড়েছে। হয়তো এই সবকিছুর মধ্যে কোনো যোগসূত্র আছে, কিন্তু সেকালে এমন কাউকে পাওয়া কঠিন ছিল যিনি রহস্য ভেদ করতে পারবেন। দাদা পেছনের বাগানে যাওয়ার দরজাটি নতুন আর এবং একটি বড় তালা লাগিয়ে দিলেন। বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত এবং পানি ছিটানো শুরু হলো। এতে উপদ্রব অনেকটাই কমে গেল। কিছুদিন পর পচা গন্ধ অসহনীয় হয়ে উঠলে দাদা দাদি আয়াতুল কুরসি পড়তে পড়তে তালা খুলে ভেতরে ঢুকলেন। এবার আর কোন অঘটন ঘটল না। পরিষ্কার করার এক পর্যায়ে দাদা খেয়াল করলেন বটগাছটার গোড়ার মাটির নিচে কিছুটা উঁচু, যেন নতুন কেউ মাটি চাপা দিয়েছে। কৌতূহল বশত তিনি মাটি সরাতে শুরু করলেন এবং দাদিটাকে বাধা দিয়ে বললেন, কি আছে না আছে হাত দিয়েন না ওই জায়গায়। কিন্তু দাদার জেদ ছিল। তিনি বললেন, এই শয়তানি জিনিস এইখানেই আছে, আমি জানি। কিন্তু দাদির কান্নাকাটিতে তিনি শেষ পর্যন্ত থেমে গেলেন। কিন্তু সেদিন রাতে তীব্র জ্বালা শুরু হলো দাদার। মাঝরাতে এক দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলেন। স্বপ্নে দুইজন অজানা লোক, বিশাল দেহী লোক তাকে ভয়ঙ্করভাবে হুমকি দিচ্ছে। তারা বলছিল, আমাদের সম্পদে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? আমরা রক্ষক। আরেকবার যদি এই মাটি খোঁড়ার চেষ্টা করিস তবে অস্তিত্ব মুছে ফেলব, মনে রাখিস। দাদা দাদি বুঝতে পারলেন গাছের নিচে কোনো গুপ্তধন পোতা আছে, যা পাহারা দেওয়ার জন্য শক্তিশালী জিন নিযুক্ত আছে। এরপর থেকে ওই তালা আর কখনো খোলা হয়নি। এরপরের ঘটনা আকিব সাহেব বললেন ওনার আম্মু সোফিয়া বেগমের ভাষায়, ছোট্ট করে। আমি যখন এই বাড়িতে একা থাকতে শুরু করি ততদিন দেশ স্বাধীন। ছোটবেলা থেকে পেছনের বারান্দা থেকে মাগরিবের পর ভেসে আসা সেই চাপা গর্জনটা আমাদের গা সহ হয়ে গিয়েছিল। আমি পড়াশোনা জানা, সরকারি চাকরি করা মেয়ে। কুসংস্কার আমার বিশ্বাস ছিল না। আমার মাথায় কেবল ঘুরত ওই তালার উপরে রহস্য লুকিয়ে আছে। অবশ্যই বইয়ের মধ্যেই বা কিসের সংকেত? এমন কি সম্পদ যার জন্য এরকম পাহারা? আমার ছেলে আকিব আমাকে বারবার নিষেধ করত, মা তুমি যেও না। আমি হেসে উড়িয়ে দিতাম। আমার মন বলতো ওইসব রহস্যে একটা যুক্তি ব্যাখ্যা অবশ্যই আছে, যার নেশা আমাকে পেয়ে বসেছিল।
এরপরের ঘটনা আকিব সাহেব আবারও নিজের ভাষায় বলছেন। আমি তখন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম। একদিন পাশের বাড়ির এক প্রতিবেশীর ফোন পেয়ে আমি বাড়িতে ছুটে আসি। শুনে এসি মা হসপিটালে। ডাক্তারের মতে তিনি মারাত্মকভাবে হিট স্ট্রোক করেছেন, কিন্তু আমার মন মানছিল না। আমার ফুপু আমাকে ফিসফিস করে বললেন, অন্য কোনো ব্যাপার নয় তো, বাড়ির পেছনে তালাটা দেখে আসবে একবার। ফুপুর সাথে গিয়ে আমি যা আশঙ্কা করেছিলাম তাই দেখতে পেলাম। পেছনের দরজার তালা ভাঙা, আর সেই অভিশপ্ত গাছটির নিচে মাটি খোঁড়ার স্পষ্ট চিহ্ন। পাশে সে পুরাতন সিন্দুক খোলা অবস্থায়। আমি বুঝলাম মা আমার অনুপস্থিতিতে সুযোগে কৌতূহল মেটাতে গিয়েছিলেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মাকে আর বাঁচাতে পারিনি। হাসপাতালে ওনার মৃত্যু হয়। আমরা সবাই নিশ্চিত ছিলাম যে এটা হিট স্ট্রোক নয়। ওই অশুভ শক্তির পাহারাদারেরাই আমার মায়ের জীবন কেড়ে নিয়েছে। মায়ের মৃত্যুর পর আমি আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করেন এমন একজনের শরণাপন্ন হলাম। তিনি আমার বন্ধুর বাবা। ওনার নাম রেজাউল করিম সাহেব। আমার অনুরোধে তিনি আমাদের বাড়িতে এলেন। বইটি দেখে উনি বললেন, এগুলো কিন্তু অতি শক্তিশালী জাদুর বই। জিনকে বশ করে তাদের সম্পদ পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এগুলো বাড়িতে রাখা মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তিনি পেছনের অংশে গেলেন এবং মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন। চাপা গর্জন শুরু হতেই তিনি চোখ বন্ধ করে কিছু পাঠ করতে লাগলেন। তারপর চোখ খুলে বললেন, অনেক দেরি হয়ে গেছে। তোমার মায়ের জীবন নিয়ে এই কৌতূহল দাম নিয়েছে। বিশ্বাস করো, তিনি যদি সবটা খুলে ফেলতেন তবে তোমাদের বংশের কেউই আর জীবিত থাকত না। তিনি জানালেন, এই বাড়ির পূর্ববর্তী মালিকদের কোন এক কন্যা কালোজাদু বিদ্যা আয়ত্ত করেছিল। সেই তার যাবতীয় সম্পদ একটি মাটির পাত্রে ভরে এখানে পুঁতে রেখে 2 শক্তিশালী জিনকে পাহারায় নিযুক্ত করে। সেই জাদু ভাঙা ক্ষমতা কারণ নেই। তিনি আমাদের সামনে বইতে আগুন ধরিয়ে দিলেন। সাথে সাথে এক বিচিত্র ঘটনা ঘটল। বইগুলো পড়ার সময় আমাদের কানে ভেসে আসছিল একাধিক নারীর হাহাকার করে কান্নার শব্দ। যতক্ষণ না বইয়ের শেষ পাতাটি ছায়া পরিণত হল ততক্ষণ সেই কান্নার শব্দ থামেনি। এরপর তিনি দোয়া পড়ে কয়েকটি লোহার পেরেক বাড়ির চারদিকে পুঁতে দিলেন, যেন অশুভ শক্তি ওই বাগানের সীমানার বাহিরে আসতে না পারে। এই ঘটনার পর আমার চাচা সিদ্ধান্ত নেন বাড়িটা একভাবে তালাবদ্ধ থাক, এখানে কারো থাকার প্রয়োজন নেই। সেদিন থেকে এই বাড়িতে তালা ঝুলছে। মায়ের মতো আর আমরা কেউই চাই না আমাদের মাঝখান থেকে কেউ হারিয়ে যাক। এতটুকু বলে আকিব সাহেব থামলেন। তার চোখ অশ্রুসিক্ত। তিনি ফিসফিস করে বললেন, এখনো নাকি রাতে ওখান থেকে অলঙ্কারের ঝনঝন শব্দ পাওয়া যায়। রেজাউল সাহেব বলেছিলেন হয়তো একাধিক পাত্র পোতা আছে। জিনেরা যখন নিজেদের স্থান পরিবর্তন করে তখন এমন শব্দ হয়। কিন্তু ওই তালা খোলার দুঃসাহস আমাদের আর নেই ভাই। ওনার কথা শোনার পর আমার মনে হলো কিছু রহস্যের সমাধান না হয় মঙ্গল। কিছু কৌতূহলের দাম জীবন দিয়েও শোধ করা যায় না। আজ এখানেই শেষ করছি রিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারহান সাহেব। আপনার ঘটনাটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং আমি লিসনারদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে বা আপনারা কেমন ঘটনা আমাদের কাছ থেকে আশা করেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন হিট করতে ভুলবেন না। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাদের ঘটনাগুলো শুনে আসবেন। আর আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoytotnet। আমাদের 99তম এপিসোড থেকে আমি রেইন আজকে বিদায় নিচ্ছি। কথা হবে আবার আগামী শুক্রবারে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং voy.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।